প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বাসায় বসে তোমাদের নিজেদের পাঠগুলো খুব সুন্দরভাবে করছো। তোমাদেরকে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি সঞ্চিতা মহাজন, সহকারী শিক্ষক বাংলা, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। ইতিপূর্বে তোমাদের সাথে আমি বাংলা ব্যাকরণ বিষয়ের শব্দ গঠন নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা জানব সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ বিষয়ের অধ্যায় উপসর্গ যুগে শব্দ গঠন। প্রিয় শিক্ষার্থীরা, এর আগে আমরা যে শব্দ গঠন সম্পর্কে জেনেছি সেটি আমরা আবার একটু চেষ্টা করি যে পাচ্ছি কিনা আগের মতো। দেখো, শব্দ হলো এক বা একাধিক ধ্বনির সমন্বয়ে তৈরি অর্থবোধক ও উচ্চারণযোগ্য একককে বলা হয় শব্দ। অর্থাৎ ধ্বনির অর্থপূর্ণ মিলন ঘটলে তাকে শব্দ বলে। ইতিপূর্বে আমি তোমাদেরকে বলেছিলাম যে দেখো, এখানে ক, অ, ল, অ, ম এই পাঁচটি ধ্বনি মিলে এই যে কলম শব্দটি হয়েছে। এমন একটি বস্তুকে বোঝাচ্ছে যা দিয়ে লেখা যায়, যেমন কলম ধ্বনি সমষ্টির মিলিত রূপ যা অর্থপূর্ণ, সুতরাং কলম একটি শব্দ। প্রিয় শিক্ষার্থীরা, ইতিপূর্বে আমরা শব্দ গঠন এবং শব্দের শ্রেণী বিভাগ ইত্যাদি বিষয় নিয়ে আমরা জেনেছিলাম। আশা করি তোমরা পাঠটি খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়েছো। আশা করি কোনো সমস্যা নেই। আজ আমরা তাহলে চলে যাচ্ছি উপসর্গ যুগে শব্দ গঠন। তার আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই চ্যাপ্টারটি পড়ে তোমরা জানতে পারবে উপসর্গ যুগে শব্দ গঠন করতে পারবে তোমরা। প্রিয় শিক্ষার্থীরা, উপসর্গের শ্রেণী বিভাগ ও কার্যাবলী সম্পর্কে জানতে পারবে তোমরা এবং উপসর্গের অর্থদ্যোতকতা সম্পর্কে ধারণা পাবে। মূলত উপসর্গ যুগে শব্দ গঠন করতে পারবে তোমরা, ইত্যাদি বিষয়গুলো তোমরা অবগত হবে। এছাড়া আরো বিস্তারিত বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই অধ্যায়ে। তাহলে এসো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা জানব উপসর্গ যুগে শব্দ গঠন। বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ আছে যেগুলো কখনোই স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। অথচ দেখো, যেসব অব্যয় শব্দ ধাতু বা নাম শব্দের পূর্বে বসে শব্দগুলোর অর্থের সংকোচন, সম্প্রসারণ বা অন্য কোনো পরিবর্তন সাধন করে, ওইসব অব্যয় শব্দই উপসর্গ নামে পরিচিত। উদাহরণ হিসেবে উল্লেখ করা যায়, যেমন ভাত। ভাত একটি শব্দ, এর পূর্বে পর ফেলা প্র অব্যয়টি যুক্ত হলে এর শব্দ কি হচ্ছে? প্রভাত, যার অর্থ ভিন্ন হয়ে যাচ্ছে। এখন দেখো, প্রভাত মানে কি? প্রত্যুষ বা প্রাতকাল, বা আমরা যেখানে বলি সকাল, ভোরবেলা। তাহলে দেখো, নাম শব্দের পূর্বে প্র যোগ করলে হয় প্রণাম, যার অর্থ অভিবাদন বা নমস্কার, বা আমরা সালাম বলি, যেটাই বলো না কেন একই কথা। গতি শব্দের পূর্বে প্র যোগ করলে হয় প্রগতি, যার অর্থ সামাজিক অগ্রগতি বা সমৃদ্ধি। এখানে একই উপসর্গ একাধিক অর্থ দ্যোতনার সৃষ্টি করেছে। আবার উপসর্গ ভেদে শব্দের অর্থ সম্পূর্ণ বদলে যেতে পারে। যেমন নাম শব্দের পূর্বে সু উপসর্গ যুক্ত হলে হয় সুনাম। আবার দেখো, অপোজিট অর্থ আসতে পারে, যেমন বদ উপসর্গ যুক্ত হলে হয় বদনাম। লক্ষণীয় যে সুনাম ও বদনাম এই শব্দ দুটোর অর্থ সম্পূর্ণ আলাদা। এভাবে বিভিন্ন শব্দ বা ধাতুর পূর্বে বিভিন্ন অব্যয়সূচক শব্দাংশ যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, মূলত উপসর্গ বলতে যেটা বুঝি আমরা, যেসব অব্যয়সূচক শব্দাংশ ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। খেয়াল করো তোমরা, ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন
পূর্বক অর্থের সম্প্রসারণ, সংকোচন বা পরিবর্তন সাধন করে সেগুলোকে উপসর্গ বলে। এবার এসো প্রামাণ্য সংজ্ঞা। প্রামাণ্য সংজ্ঞাটি দেখো, শব্দ বা ধাতুর আদিতে যা যোগ হয় তাকে বলে উপসর্গ। এটি কে বলেছেন? ডক্টর রামেশ্বর শ। নিচে নাম শব্দ, নাম মূল শব্দের সঙ্গে বিভিন্ন অর্থ বিভিন্ন উপসর্গ যোগে শব্দ গঠনের একটি লেখচিত্র প্রদত্ত হলো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, উপসর্গ প্রথমে দেওয়া আছে, এই যে এগুলো 4টি উপসর্গ দেওয়া আছে। পরে দেখি নাম, নাম এটি এখানে মূল শব্দ, নাম মূল শব্দটি কি? নাম। এখানে দেখো উপসর্গ যোগে এই দুটি মিলে যেটি হয়েছে যে উপসর্গ যোগে গঠিত শব্দ। দেখো, নামের সাথে প্র যুক্ত হলে কি হচ্ছে? প্রণাম, মানে নমস্কার বা সালাম যেটাই বলি আমরা। পরিণাম, এখানে কি বলছে? পরি শব্দ যোগ হলে কি হচ্ছে নামের সাথে? পরিণাম, যে আমরা যে বলি এটা এই কাজের যে পরিণতি বা পরিণাম যেটাই হোক না, এভাবে বোঝাচ্ছে, অর্থ ভিন্ন হয়ে যাচ্ছে। সুযোগ হলে নামের সাথে কি হচ্ছে? সুনাম, মানে সুনাম, সুখ্যাতি। তারপরে দেখো, বদ শব্দটি নামের সাথে যোগ হয়ে কি হচ্ছে? বদনাম। তাহলে এটা কি? খারাপ বোঝাচ্ছে, নামের দুর্নাম বোঝাচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এখন আসো আমরা উপসর্গের কার্যাবলী সম্পর্কে আলোচনা করব। উপসর্গ এক ধরনের উপসৃষ্টি। উপসর্গ যোগে শব্দের যে ধরনের পরিবর্তন ঘটে তা প্রধানত নিম্নরূপ। দেখো, এখানে 5টি উপসর্গের কার্যাবলী দেওয়া আছে। এই কার্যাবলীগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে ফেলবে এবং বারবার করে অনুশীলন করবে। আমি বলছি, তারপরও নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়, শব্দের অর্থে পূর্ণতা সাধিত হয়, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে, শব্দের অর্থে সংকোচন ঘটে এবং শব্দের অর্থে পরিবর্তন সাধিত হয়। তোমরা সবাই মনে রাখবে এই বিষয়গুলো। প্রিয় শিক্ষার্থীরা, এবার এসো উপসর্গের অর্থদ্যোতকতা। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু এরা অর্থের দ্যোতক। উপসর্গ অন্য শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি বা শব্দের অর্থের সম্প্রসারণ, সংকোচন বা পরিবর্তন ঘটাতে পারে। যেমন ভাতের সাথে দেখো হা যুক্ত হয়ে হাবাত, নতুন শব্দ তৈরি হয়েছে। ভাতের সাথে হা যুক্ত হয়ে এটি কি হয়েছে? নতুন শব্দ। ভাত একটি শব্দ, অথচ হা যুক্ত হয়ে গিয়েছে, নতুন একটি শব্দ তৈরি হয়েছে। এবার পূর্ণর সাথে পরি, পরি যোগ পূর্ণ কি বলছে? পরিপূর্ণ, অর্থের সম্প্রসারণ ঘটেছে। অ ভাবের সাথে অযোগ হয়ে অভাব, অর্থের সংকোচন ঘটেছে। উপ কথার সাথে উপশব্দ যুক্ত হয়ে উপকথা, অর্থের পরিবর্তন ঘটেছে। কিন্তু হা, পরি, অ, উপ এগুলোর আলাদা কোনো অর্থ নেই। শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত না হলে কোনো অর্থ প্রকাশ করতে পারে না। অর্থাৎ উপসর্গ স্বাধীনভাবে ব্যবহৃত হয়ে অর্থ দ্যোতনা সৃষ্টি করতে অক্ষম, কিন্তু যখনই এরা ধাতু বা শব্দের পূর্বে বসে তখনই এদের অর্থদ্যোতকতা সৃষ্টি হয়। যেমন হার শব্দটির পূর্বে বিভিন্ন উপসর্গ যোগে অনেকগুলো অর্থদ্যোতক শব্দ গঠিত হতে পারে। দেখো, এখানে মূল শব্দ হার, এটির সাথে উপসর্গ কি কি আছে দেখো? অ, অনা, প্র, পরি, উপ, বি এগুলোর সাথে যুক্ত হয়ে উপসর্গ যোগে গঠিত শব্দ হয়েছে। দেখো, অহার কি? আহার, আ যুক্ত হয়ে কি হয়েছে? আহার, ভোজন। তারপরে কি হয়েছে? অনাহার, উপবাস। প্রহার, নিগ্রহ। পরিহার, বর্জন। উপহার, উপঢৌকন, যে উপহার আমরা যেটা বলি, উপঢৌকন বা গিফট যেটা বলি। বিহার, কি? বিহার, ভ্রমণ। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, উপরের লেখচিত্র অ, অনা, প্র, পরি, উপ, বি উপসর্গ গুলোর স্বাধীন কোনো অর্থ নেই, কিন্তু এর উপসর্গগুলো হার শব্দের পূর্বে যুক্ত হয়ে অর্থবোধক একাধিক শব্দ তৈরি করেছে। সুতরাং বলা যায় উপসর্গের স্বাধীন কোনো অর্থ নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমরা চলে যাচ্ছি উপসর্গের প্রয়োজনীয়তা। আমাদের বাংলা ব্যাকরণে উপসর্গের যথেষ্ট প্রয়োজন আছে। এর আগে আমি বলেছি, এখনো তোমরা বুঝতে পারছো শব্দ গঠন, উপসর্গ যোগে শব্দ গঠন, এই অধ্যায়টি আমরা
যতটুকু পড়েছি তার মধ্যেই বুঝতে পেরেছো। তারপর আমরা বলছি যে এর প্রয়োজনীয়তাটা কতটুকু, তারপরেও তোমরা খেয়াল করো। বাংলা ভাষায় উপসর্গ খুবই গুরুত্বপূর্ণ উপাদান। উপসর্গ শব্দ বা ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে এবং অর্থের সংকোচন, সম্প্রসারণ বা পরিবর্তন ঘটায়। উপসর্গ নতুন শব্দ সৃষ্টি করে, ভাষার শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করে। বস্তুত শব্দ গঠন ও অর্থের দিক থেকে বৈচিত্র্য সৃষ্টি করা উপসর্গের কাজ। প্রিয় শিক্ষার্থীরা দেখো, শব্দ গঠন ও অর্থের দিক থেকে বৈচিত্র্য সৃষ্টি করা উপসর্গের কাজ। দেখো, আমরা বৈচিত্র্যটা আনতে পারি উপসর্গের মাধ্যমে এবং বিভিন্ন ভাবে অর্থের পরিবর্তন ঘটে। উপসর্গ অর্থহীন হলেও এদের সার্থক প্রয়োগে ভাষার অভ্যন্তরীণ শক্তি ও ঐশ্বর্য বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, উপসর্গের শ্রেণী বিভাগ 3 প্রকার। দেখো, 1 নম্বর হলো বাংলা উপসর্গ, 2 হলো তৎসম সংস্কৃত উপসর্গ অথবা 3 হলো বিদেশি বৈভাষিক উপসর্গ। এখন দেখো বাংলা উপসর্গ। কি কি বাংলা উপসর্গ? প্রিয় শিক্ষার্থীরা, আমি অবশ্যই তোমাদেরকে এগুলো মুখস্থ নিব করোনাকালীন সময় শেষ হলে, যখন স্কুল খুলবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, এই যে এখানে 21টি বাংলা উপসর্গ আছে, এগুলো সব সময় মনে রাখতে হবে তোমাদেরকে। তোমরা অবশ্যই খাতায় লিখে বারবার করে অনুশীলন করবে। অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, উনা, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো এই বাংলা উপসর্গ যোগে শব্দ গঠন। এখানে তোমাদের বইতে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, আমি তোমাদেরকে কিছু উদাহরণ এখানে দেখাচ্ছি, তোমরা খেয়াল করো, মনোযোগ সহকারে খেয়াল করো। অ অ উপসর্গ যোগ হয়ে দেখো কি কি হয়েছে। অকাজ, অচিন, অজানা, অখুশি, অচেনা, অমিল, অকাল, অবেলা, অনর। এবার দেখো অনা। অনা শব্দটি যুক্ত হয়ে কি হয়েছে। অনাবৃষ্টি, অনাদর, অনাদায়, অনাসৃষ্টি, অনাচার, অনামুখ, অনাদর, অনাহার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং এই উদাহরণগুলো খুব সুন্দরভাবে বারবার করে অনুশীলন করবে, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না উপসর্গ নিয়ে শব্দ গঠন করতে। এবং এরপর দেখো তৎসম বা সংস্কৃত উপসর্গ। বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ অবিকৃতভাবে ব্যবহৃত হচ্ছে, সেই সঙ্গে তৎসম উপসর্গ সংস্কৃত শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে অর্থের সংকোচন বা সম্প্রসারণ ঘটাচ্ছে। উল্লেখ্য যে খাঁটি বাংলা উপসর্গ যেমন খাঁটি বাংলা শব্দের পূর্বে বসে, তেমনি তৎসম উপসর্গ তৎসম সংস্কৃত শব্দের পূর্বে বসে। তৎসম বা সংস্কৃত উপসর্গের সংখ্যা কয়টি? দেখো 20টি। তৎসম বা সংস্কৃত উপসর্গের সংখ্যা কয়টি? 20টি। এই 20টি উপসর্গ তোমরা খুব সুন্দরভাবে খাতায় লিখে মনে রাখবে এবং বারবার করে অনুশীলন করবে। পরা, অপসম, নি, অনু, অব, নির, দূর, বি, অধি, সু, উদ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ। দেখো এখানে উদাহরণ দেখো। প্রকাশ, প্রভাত, প্রচলন, প্রগতি, প্রহার, প্রতাপ, প্রভাব, প্রচেষ্টা, প্রবেশ, প্রচার, প্রশাখা, প্রদান। এরপর দেখো অপমান, অপকার, অপচয়, অপবাদ, অপকর্ম, অপব্যয়, অপযশ, অপব্যাখ্যা, অপসারণ, অপমৃত্যু। ঠিক এইভাবে করে তোমরা সবগুলো উদাহরণ খুব সুন্দরভাবে অনুশীলন করবে প্রিয় শিক্ষার্থীরা। এছাড়া তোমাদের সহায়ক বই, তোমাদের যে পাঠ্য বই আছে সপ্তম শ্রেণী বাংলা ব্যাকরণ ও নির্মিতি, এই বইটির মধ্যে এই শব্দ গঠন উপসর্গ যোগে শব্দ গঠন চ্যাপ্টারটি পড়লে তোমরা আরো বিস্তারিত জানতে পারবে, বুঝতে পারবে। এরপর এসো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি কিছু। আশা করি তোমরা এই চ্যাপ্টারটি বারবার করে অনুশীলন করবে এবং কোনো সমস্যা থাকলে আমাকে বলবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের মেসেজ দিলে আমাকে, আমি মেসেজের উত্তর দিব। বহু নির্বাচনী প্রশ্ন নমুনা। তর ও তম প্রত্যয় দুটি যুক্ত হয় কোন রীতিতে? প্রিয় শিক্ষার্থীরা, ইতিপূর্বে তোমরা পড়েছো তর ও তম নিয়ে অধ্যায়টিতে। দেখো আমরা এখন বাংলা রীতি, সংস্কৃত রীতি, দেশি বা বিদেশি কোনটি হবে তোমরা ঠিক জানো, সংস্কৃত রীতি। এরপর দেখো 2 নম্বর উপসর্গের কাজ। কি কি কাজ আছে দেখো। নতুন শব্দ গঠন করা, অর্থের পরিবর্তন করা, অর্থের সম্প্রসারণ করা। প্রিয় শিক্ষার্থীরা, এই একটু আগে আমরা পড়লাম যে অর্থের উপসর্গের কার্যাবলী। এই যে উপসর্গের কার্যাবলীর মধ্যেই কিন্তু এগুলো সব দেওয়া আছে। তাহলে শিক্ষার্থীরা দেখো নিচে কোনটি সঠিক?
দেখো এখানে ঘ, এটি এখানে 3টি দেওয়া আছে, এই জন্য ঘ নাম্বারটি সঠিক। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে এই চ্যাপ্টারটি পড়ে তোমরা বিষয়গুলো অনুশীলন করবে এবং বাংলা ব্যাকরণের যে উপসর্গ যুগের শব্দ গঠন এটি নিয়ে তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। দেখো এখানে 3 প্রকারের বাংলা উপসর্গ। দর্শন তোমাদের একটু কর্ম অনুশীলন দিচ্ছি, তোমরা এটি খুব সুন্দরভাবে খাতায় লিখে আমাকে দেখাবে। করোনাকালীন সময় শেষ করলে আমরা তোমাদেরকে দেখে দিব। বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ, বিদেশি উপসর্গ। এখানে কিছু উপসর্গ দেওয়া আছে, এখানে কোন কোন উপসর্গটি কোন কোন ঘরে বসবে সেইটি তোমাদেরকে পূরণ করতে হবে। দেখো উপসর্গ যোগে নিচের ছকে সঠিক শ্রেণীতে বিন্যস্ত করো, মানে কোন কোন উপসর্গটি কোন কোন ভাগে বসবে, কোন কোন ঘরে বসবে। বাংলা হলে বাংলাতে বসবে, তৎসম তৎসম, বিদেশি হলে বিদেশি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থেকে সুন্দরভাবে অনুশীলন করো বাংলা বিষয়ের পড়াগুলো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।